ক্ষমতার মঞ্চে পোশাকের একটা মনস্তাত্ত্বিক ভূমিকা থাকে। যারা বন্দুকের নল দিয়ে রাষ্ট্র দখল করেন, তারা একটা নির্দিষ্ট সময়ের পর পোশাক বদলাতে চান। মিয়ানমারের রাজনীতিতে ঠিক এই নাটকটি এখন অত্যন্ত নিপুণভাবে মঞ্চস্থ হচ্ছে। মিয়ানমারের রাজনীতিতে মিন অং হ্লাই পাল্টে ফেলেছেন নিজের চেনা খাকি পোশাক, গায়ে চাপিয়েছেন কেতাদুরস্ত বেসামরিক পোশাক। তার এই নতুন রূপ ধারণের পেছনে কোনো আদর্শগত পরিবর্তন নেই, রয়েছে এক গভীর রাজনৈতিক হিসাব নিকাশ এবং নিজেদের টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা। পেছনের গল্পটা একটু ফিরে দেখা যাক। 2021 সালের ফেব্রুয়ারি মাস, অং সান সুচির নবগঠিত গণতান্ত্রিক সরকারকে হঠিয়ে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। এই বাহিনীর পোশাকি নাম তাতমাদাও। ক্ষমতা দখলের পর তারা সূচিসহ দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের বন্দী করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করে। সাধারণ মানুষ নিজেদের ভোটাধিকার এবং গণতন্ত্র রক্ষার জন্য এই অন্যায়ের বিরুদ্ধে খালি হাতে রাস্তায় নেমে আসে, কিন্তু সামরিক জান্তা সেই অহিংস প্রতিবাদ দমাতে বেছে নেয় চরম নিষ্ঠুরতার পথ। রাজপথে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয় অসংখ্য নিরীহ মানুষকে। দেশের আনাচে কানাচে খুব দ্রুত গড়ে ওঠে সশস্ত্র প্রতিরোধ। সাধারণ ছাত্র, কৃষক আর পেশাজীবীরা বাধ্য হয়ে অস্ত্র তুলে নেয় নিজেদের হাতে। তারা জান্তা সরকারের বিরুদ্ধে তুমুল প্রতিরোধ গড়ে তোলে। গত কয়েক বছরে পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে যে স্বয়ং সামরিক বাহিনী এখন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে রীতিমতো হিমশিম খাচ্ছে। দেশের একটি বিশাল অংশের ওপর তাদের কোনো প্রশাসনিক বা সামরিক নিয়ন্ত্রণ নেই। বিদ্রোহীরা একের পর এক সামরিক ঘাঁটি এবং সীমান্ত শহরগুলো দখল করে নিচ্ছে। এমন এক বিপর্যয়কর পরিস্থিতির মুখে দাঁড়িয়ে জান্তা সরকার খুব ভালোভাবে বুঝতে পারে যে কেবল গায়ের জোরে আর বেশি দিন টিকে থাকা সম্ভব নয়। আন্তর্জাতিক বিশ্বের সামনে তাদের একটা গ্রহণযোগ্য মুখাবয়ব দরকার। আর ঠিক সেই তাগিদ থেকেই জন্ম নেয় এক চরম প্রহসনের নির্বাচনের ধারণা। যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন মানেই হল সাধারণ মানুষের মতামতের সৎ প্রতিফলন। কিন্তু মিয়ানমারে সম্প্রতি যে নির্বাচনটি অনুষ্ঠিত হলো, তার সাথে গণতন্ত্র বা জনমতের বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। এটি ছিল আগাগোড়া সাজানো একটি ফ্লপ নাটক। দেশের যে বিস্তীর্ণ অঞ্চলগুলোতে জান্তা সরকারের বিন্দুমাত্র নিয়ন্ত্রণ নেই, সেখানে কোনো ভোট কেন্দ্র স্থাপন করা হয়নি। কোটি কোটি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের কোনো সুযোগই পায়নি। সবচেয়ে বড় কথা হলো, দেশের প্রধান বিরোধী দলগুলোকে এই নির্বাচন থেকে পুরোপুরি বাইরে রাখা হয়েছিল। অং সান সুচির নেতৃত্বাধীন এনএলডির মতো জনপ্রিয় দলগুলোকে সম্পূর্ণ বেআইনি ঘোষণা করে নিষিদ্ধ করে দেওয়া হয়। বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মী হয় কারাগারে বন্দী, নয়তো প্রাণ ভয়ে দেশ ছেড়ে পালিয়েছেন, অথবা গহীন জঙ্গলে লুকিয়ে সশস্ত্র প্রতিরোধে যোগ দিয়েছেন। এমন একটি একতরফা এবং ফাঁকা মাঠে সামরিক বাহিনী নিয়ন্ত্রিত দলের জয়লাভ করাটা ছিল একদমই অনুমেয়। কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী বা পোলিং এজেন্ট না থাকায় তারা খুব সহজেই নিরঙ্কুশ জয় তুলে নেয়। এরপর এই সাজানো নির্বাচনের মাধ্যমে গঠিত হয় একটি পুতুল পার্লামেন্ট। এই পার্লামেন্টের একমাত্র কাজ ছিল আগে থেকে ঠিক করে রাখা চিত্রনাট্য অনুযায়ী অন্ধের মতো কাজ করা। তারা অত্যন্ত বাধ্যগতভাবে সেনাপ্রধানকে আনুষ্ঠানিকভাবে দেশের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করে। এর মধ্য দিয়ে একজন সামরিক স্বৈরশাসক মুহূর্তের মধ্যে পেয়ে যান একটি বেসামরিক এবং নির্বাচিত রাষ্ট্রপ্রধানের ভুয়া তকমা। একজন কট্টর সেনাপ্রধান কেন হঠাৎ করে বেসামরিক পোশাক পরে প্রেসিডেন্ট হওয়ার জন্য এত ব্যাকুল হয়ে উঠলেন? এর মূল উত্তর লুকিয়ে আছে আন্তর্জাতিক কূটনীতির মারপ্যাঁচের মধ্যে। আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর চোখে একটি বৈধ সরকার হিসেবে স্বীকৃতি পাওয়াটা এখন জান্তা সরকারের জন্য
বাঁচার প্রধান উপায় হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংগঠন হল আসিয়ান। ক্ষমতা দখলের পর থেকে এই সংগঠনের সদস্য দেশগুলোর সাথে মিয়ানমারের সম্পর্ক বেশ শীতল এবং টানাপোড়েনের মধ্যে পড়েছিল। অনেক দেশই প্রকাশ্যে জান্তা সরকারের অমানবিক আচরণের তীব্র সমালোচনা করেছিল। মিন অংলাই বুঝতে পারছিলেন যে গায়ে সামরিক উর্দি এবং হাতে রক্তের দাগ নিয়ে আসিয়ানের টেবিলে সম্মানের সাথে বসাটা অসম্ভব। তাই তিনি এই বেসামরিক মোড়কটি বেছে নিয়েছেন, যাতে বহির্বিশ্বকে দেখানো যায় মিয়ানমারে একটি নিয়মতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করছে। তার এই কৌশল একেবারেই যে ব্যর্থ হয়েছে তা বলা যাবে না, বরং এটি কিছুটা হলেও কাজে দিচ্ছে। আসিয়ানের দেশগুলো মিয়ানমার ইস্যু নিয়ে নিজেদের মধ্যেই বেশ গভীরভাবে বিভক্ত। একদল দেশ চায় মিয়ানমারের ওপর কঠোর চাপ প্রয়োগ করতে এবং তাদের একঘরে করে রাখতে। অন্য দল মনে করে মিয়ানমারকে একেবারে বিচ্ছিন্ন করে রাখলে ওই অঞ্চলে চীনের প্রভাব অপ্রতিরোধ্য হয়ে উঠবে। এই রাজনৈতিক বিভক্তির সুযোগটি নিচ্ছে মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট। তার এই নতুন রূপ ধারণের পর আসিয়ানের প্রায় অর্ধেক দেশ ইতিমধ্যে তার সরকারের সাথে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ শুরু করেছে। তারা হয়তো প্রকাশ্যে কোনো বড় ঘোষণা দিচ্ছে না, কিন্তু পর্দার আড়ালে আলোচনা এবং বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এর মাধ্যমে মিয়ানমার সরকার আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের একঘরে অবস্থা থেকে বেরিয়ে আসার একটা সরু পথ খুঁজে পেয়েছে। মিয়ানমারের এই নতুন রাজনৈতিক নাটক আন্তর্জাতিক মহলে কিছুটা বিভ্রান্তি তৈরি করলেও দেশের ভেতরের চিত্রটা একেবারেই ভিন্ন। 2022 সালে আসিয়ান মিয়ানমারের সংকট সমাধানের জন্য একটি 5 দফা শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছিল। এই প্রস্তাবে অবিলম্বে সব ধরনের সহিংসতা বন্ধ করা, সব পক্ষের সাথে গঠনমূলক আলোচনা শুরু করা এবং সাধারণ মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার কথা স্পষ্টভাবে বলা হয়েছিল। কিন্তু জান্তা সরকার এই শান্তি পরিকল্পনাকে বিন্দুমাত্র সম্মান দেখায়নি। তারা অত্যন্ত দম্ভের সাথে এটি পুরোপুরি উপেক্ষা করে চলেছে। শান্তির এই প্রস্তাবগুলো কেবল আসিয়ানের নথিপত্রেই সীমাবদ্ধ রয়ে গেছে। বাস্তবে মিয়ানমারের সাধারণ মানুষের জীবনে এর কোনো ইতিবাচক প্রভাব পড়েনি। রাজধানী নেপিদোর সুরম্য অট্টালিকাগুলোতে নতুন প্রেসিডেন্টকে নিয়ে উৎসব চললেও দেশের বিস্তীর্ণ অঞ্চলে প্রতিনিয়ত ঝরছে নিহত মানুষের রক্ত। সামরিক বাহিনীর নির্বিচার বিমান হামলা এবং গোলাবর্ষণে প্রতিদিন ধ্বংস হচ্ছে একের পর এক গ্রাম ও জনপদ। সাধারণ মানুষ নিজেদের প্রাণ বাঁচাতে গভীর জঙ্গলে বা প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। এই গৃহযুদ্ধের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল মিয়ানমারের তরুণ প্রজন্মের অসামান্য সাহসী ভূমিকা। যারা একসময় হাতে স্মার্টফোন এবং বই নিয়ে ঘুরে বেড়াতো, তারা আজ বাধ্য হয়ে কাঁধে তুলে নিয়েছে ভারী অস্ত্র। এই তরুণরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সামরিক বাহিনীর বিরুদ্ধে অসম এক লড়াই চালিয়ে যাচ্ছে। তারা ড্রোন প্রযুক্তি কাজে লাগিয়ে জান্তা সরকারের শক্ত ঘাঁটিগুলোতে নিখুঁত আঘাত হানছে। তাদের এই অদম্য সাহসের সামনে মিয়ানমারের সুসজ্জিত সামরিক বাহিনী বারবার পিছু হটতে বাধ্য হচ্ছে। রাজনীতিতে অনেক সময় নির্মম সত্যকে আড়াল করার জন্য বিশাল সব আয়োজন করা হয়। মিয়ানমারের সাম্প্রতিক নির্বাচন এবং সেনাপ্রধানের প্রেসিডেন্ট বনে যাওয়ার ঘটনাটি ঠিক এমনই এক বিশাল এবং মেকি আয়োজন। এটি একটি পুরনো স্বৈরতান্ত্রিক খেলা, যা আজ নতুন মোড়কে বিশ্বের সামনে উপস্থাপন করা হচ্ছে। মিন অংলাই হয়তো তার সামরিক পোশাক খুলে আলমারিতে তুলে রেখেছেন। তিনি হয়তো আসিয়ানের দেশগুলোর সাথে নতুন করে সম্পর্ক গড়ার চেষ্টা করছেন, কিন্তু তার হাতের রক্তের দাগ এত সহজে মুছে যাওয়ার নয়। মিয়ানমারের সাধারণ মানুষ খুব ভালো করেই জানে যে এই নতুন বেসামরিক প্রেসিডেন্টের আসল পরিচয় কী এবং তার শাসনামলের ইতিহাস কতটা ভয়ঙ্কর।
আন্তর্জাতিক বিশ্ব হয়তো নিজেদের ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থের কারণে এই প্রহসনকে মেনে নেওয়ার ভান করবে। আসিয়ানের কিছু দেশ হয়তো নিজেদের কৌশলগত সুবিধার কথা চিন্তা করে মিয়ানমারের সাথে আবার সম্পর্ক স্বাভাবিক করবে। কিন্তু একটি দেশের অভ্যন্তরীণ শান্তি এবং স্থিতিশীলতা কখনো বন্দুকের নল বা সাজানো নির্বাচন দিয়ে প্রতিষ্ঠা করা যায় না। মানুষের সম্মতি ছাড়া শাসন টিকিয়ে রাখা যায় না।